আজ অনুসন্ধানে একটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা মুখোমুখি কঠিন বাস্তবতার। খারাপ তো হয়েছে বাবা, বুদ্ধি দিনা আর কি বুদ্ধি করি বাবা। সুযোগ সন্ধানীদের মুখোশ উন্মোচন করেছি আমরা। আমি যদি ডোনারকে 5 টাকা দিয়েও ম্যানেজ করতে পারি, টোটালি ডিপেন্ড অন মি। এমন সংকট তুলে এনেছি যা আপনাকে আগে কখনো কেউ দেখায়নি। ভয়ানক ক্ষতি হচ্ছে, আইনটা বদলানো দরকার। আমরা কি তাহলে বাঁচার অধিকার নেই? এই প্রশ্নটা আমাদের লোকেরা আমাদের করে। আমি বদরুদ্দোজা বাবু, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুসন্ধানে। কিডনি জোগাড় করতে না পেরে দেশের অনেক রোগী এখন মৃত্যুর সাথে লড়ছেন। আবার কিডনি বিক্রি করতে না পেরে অনেক ডোনার চলে যাচ্ছে পাশের দেশ ভারতে। এই পরিস্থিতি তৈরি করেছে নতুন এক দালাল গোষ্ঠীর, যারা আইনি বাধ্যবাধকতার সুযোগ নিয়ে কিডনি দাতা এবং গ্রহীতা দুই পক্ষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন বড় অঙ্কের টাকা। আমরা এই সংকটের উত্তর খুঁজেছি। চলুন দেখে আসি অনুসন্ধানের আজকের অনুসন্ধান। কিডনি ফাউন্ডেশন হাসপাতালে যখন আমাদের নিতুর সাথে দেখা হয়, তখন সে ডায়ালিসিস নিচ্ছিল। তার দুটি কিডনিই নষ্ট। সপ্তাহে অন্তত 3 বার হাসপাতালে এসে রক্ত পরিষ্কার করাতে হয় তাকে। এই জন্য বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া ছাড়তে হয়েছে। বাবা মার ঘর ছেড়ে ঢাকায় ভাইয়ের বাসায় উঠতে হয়েছে। জীবনে যা কিছু আনন্দের সবই ছেড়ে গেছে নিতুকে, আর সেই জায়গা দখল করে নিয়েছে এই ডায়ালাইসিস এরকম হয়ে গেছে যে একটা যদি ডায়ালাইসিস আমি কোনো কারণে মিস করে ফেলি, তো পরের দিন আমার শ্বাসকষ্ট হচ্ছে, তারপর প্রেশার অনেক হাই হয়ে যাচ্ছে, মাথায় অনেক যন্ত্রণা হচ্ছে। এত বেশি শৃঙ্খলার ভিতরে চলে আসতে হয়েছে এখন, যে মাঝে মাঝে মনে হয় যে আমি কি লাইফটা কি লিড করতেছি নাকি হচ্ছে কোনো একটা বোঝা বহন করতেছি এরকম। নিতুর সাথে যখন কথা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে হাসপাতালটির ডায়ালিসিস সেন্টারে একই চিকিৎসা নিচ্ছিলেন অন্তত 50 জন। প্রতিদিন এখানে 200 জনের মতো কিডনি রোগী আসেন ডায়ালিসিস সেবা নিতে। এত রোগীর চাপ কিডনি রোগের চিকিৎসার জন্য তৈরি বিশেষায়িত এই হাসপাতালও সামাল দিতে পারছে না। কিডনি ফাউন্ডেশনের শুরু থেকেই আমরা খুব প্রথম দিকে 40-45টির মতো মেশিন, তারপরে রোগীর চাহিদার কারণে, অনেক প্রেশারের কারণে আমাদেরকে সেটা ক্রমান্বয়ে বাড়ানো লাগছে। বর্তমানে আমাদের যে প্রেশার রয়েছে সেটিতে আমাদের শতাধিক হলেও আমার মনে হয় যে রোগীদেরকে ডায়ালাইসিস ভালোভাবে করানো সম্ভব না, এত বেশি প্রেশার। দেশে প্রতি বছর 30,000 মানুষের কিডনি পুরোপুরি অকেজো হয়ে যায়। তখন তাদের সামনে দুটি পথ খোলা থাকে, হয় নতুন কিডনি সংযোজন, নয়তো দিনের পর দিন ডায়ালিসিস করে যাওয়া। এভাবে সবাইকে স্থায়ী চিকিৎসা দিতে গেলে হাসপাতালগুলোতে মাসে অন্তত 2,500 কিডনি সংযোজন প্রয়োজন, কিন্তু হচ্ছে মাত্র 25টি। অবস্থা সরজমিনে জানতে আমরা এসেছি এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দেশে প্রথম কিডনি সংযোজন শুরু হয় এই হাসপাতালে। দিনে দিনে এখানে আধুনিক হয়েছে সেবার মান, এসেছে উন্নত প্রযুক্তি, বেড়েছে চিকিৎসকদের দক্ষতাও। তবুও অবাক হতে হয় এই তথ্য জেনে গত 36 বছরে এখানে মাত্র 530 জনের কিডনি সংযোজন হয়েছে। সহজ করে বললে প্রতি 24 দিনে একটি। অন্য হাসপাতালগুলোতেও এই সংখ্যা আরও কম। টোটাল যে নাম্বার অফ পেশেন্ট সে অনুযায়ী বাড়তেছে না। না বাড়ার কারণ হলো আমরা বললাম যে ডোনার স্বল্পতার জন্য। ডোনারের দেখা যায় যে পেশেন্টের সাথে তার আত্মীয় স্বজনের বা বিদ্যমান আইনে যারা ডোনেট করতে পারে তাদের সাথে মিলে না, তখন এই পেশেন্টগুলি তো আমাদের চিকিৎসায় আসতে পারে না। এই ডোনার সংকট কাটাতে এবছরের শুরুর দিকে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ আইনটি সংশোধন করেছে সরকার। কিডনি দাতা হিসেবে নিকটাত্মীয়র পরিধি বাড়ানো হয়েছে। তারপরেও কি রোগীরা কিডনি ডোনার বা দাতা পাচ্ছেন? এই প্রশ্নের উত্তর জানতে আমরা দেখা করি সোসাইটি অব অর্গান ট্রান্সপ্লান্টেশনের সহসভাপতি, কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ রফিকুল আলমের সাথে। ডোনারের পরিধি বাড়ানো হয়েছে। যেমন আগে ছিল মা বাবা, চাচা মামা, ফুফু খালা, হাজব্যান্ড ওয়াইফ ইত্যাদি।
এখন ভাই বোনও ছিল, এখন সেটা চাচাতো মামাতো খালাতো অর্থাৎ সেকেন্ড ডিগ্রি ব্লাড রিলেশনে গেছে, দাদা দাদি নানা নানি এই পর্যায়ে গেছে, যার ফলে ডেফিনেটলি ডোনার পুল যেটা আমরা বলি যে অর্গানের যে রিজার্ভ সেটা বেড়েছে। কিন্তু এর পাশাপাশি আমরা এটাও বুঝতে পারছি যে এমনকি এই সম্প্রসারিত ডোনার পুলের পরেও কিডনির স্বল্পতা রয়ে যাবে। তেমনই একটি কিডনির হাহাকার এই ইসমাইলেরও। গত 2 বছর ধরে পরিবারের মাঝে একজন কিডনি দাতা খুঁজছেন তিনি, কিন্তু পাননি। কারো সাথে রক্তের গ্রুপ মেলেনি, কেউ বা দিতে আগ্রহী নয়। বাঁচা মরার মাঝখানে আমরা বেঁচে আছি ঠিকই, শরীরে অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। আমরা স্বাভাবিক মানুষের মতো লাইফ লিড করতে পারতেছি না। আমার কিডনি যখন বিকল হয়ে গেল একেবারে, তারপরে আমি এই ট্রান্সপ্ল্যান্টের জন্য অনেক চেষ্টা করেছি। ফ্যামিলিদের সাথে ম্যাচিং করাতে চেষ্টা করছি, তো ওখানে সাকসেসফুলি হয় নাই। তা আমার চেষ্টাই হইলো যে একটাই চেষ্টা যে আমার কিডনিটা ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। আমার একজন ডোনার প্রয়োজন, আমার একটা কিডনি প্রয়োজন। তবে কিডনি দাতার অভাব নেই অনলাইনে। জানার জন্য কিডনি বিক্রি করব এই শব্দ লিখে অনুসন্ধান চালাই। ফেসবুকের আগ্রহী দাদা 250 জনের মতো খুঁজে পাই আমরা। কেন বিক্রি করতে চান তার সাথে যোগাযোগের উপায় সবই দেওয়া আছে এসব পাবলিক পোস্টে। এই সূত্র ধরে আমরা একজনকে খুঁজে বের করি। বিয়ে করার কয়েক মাস পরে চাকুরি হারান এই তরুণ। কোনো উপায় না দেখে কিডনি বিক্রির সিদ্ধান্ত নেন। সম্মান হারানোর ভয়ে নাম পরিচয় গোপন রাখার শর্তে তিনি আমাদের সাথে কথা বলেন। আমি জানি যে সবই ইলিগেল, আইন দণ্ডনীয় অপরাধ। তো একটা সংসার বাঁচানোর জন্য বা আমি একটু যেন বেঁচে থাকতে পারি ভালোভাবে, তার জন্য আমি আমার কোনো উপায় না পেয়ে আমি এই কিডনি বিক্রি করার জন্য একটা উদ্যোগ নিলাম। হোক হাসপাতাল কিংবা ডায়ালিসিস সেন্টার, যেখানেই আমরা গিয়েছি সেখানেই কিডনি বিক্রি করার এমন আকুতি চোখে পড়েছে। তাদের কয়েকজনের সাথে মোবাইলে আমরা যোগাযোগ করেছি, জানতে পেরেছি এই সমস্ত ডোনারের বেশিরভাগই বয়স্ক। তাদেরই একজন এমদাদ হক। 4 সন্তানের এই পিতা জমিজমা বিক্রি করে সন্তানদের পড়ালেখা করিয়েছেন। ঋণ করে ছেলেকে বিদেশে পাঠাতে গিয়ে প্রতারিত হন। এখন পাওনাদারদের তাগাদা তাকে কিডনি বিক্রি করতে বাধ্য করছে। তো এই 52 বছর বয়সে আপনি কিডনি বিক্রি করবেন না? তাছাড়া আমার তো বিকল্প কোনো রাস্তা নাই, যে জন্য আমি কিডনিটা বিক্রি করতে চাচ্ছি। বিক্রি করে আমার ঋণটা আমি পরিশোধ করার জন্য চেষ্টা করতেছি। যদি আল্লাহ আমাকে এই কিডনি নিয়ে বিক্রি করে যদি আমি ঋণটা পরিশোধ করতে পারি। এমন ডোনারের সাথে যোগাযোগ করেছে ইসমাইলও। তাদের কাছ থেকে কিডনি কেনার সামর্থ্যও আছে তার, তবে আইনি জটিলতার কারণে সে পথ থেকে তাকে ফিরে আসতে হয়েছে। সরকারের দিকেই তাকায় আছি যে তারা যদি আইনটা শিথিল করে ডোনার ফ্যাসিলিটিসটা দেওয়া উচিত, যে ডোনার সহজেই ডোনার একটা পাওয়া যাবে, সহজেই একটা ডোনার পাওয়া যাবে। যেমন আমার বন্ধু বান্ধবেরা আমাকে ডোনেট করতে চাইলে যাতে করতে পারে। ডোনার পরিচয়ে মিথ্যা তথ্য দিলে আইনে জেল জরিমানার শাস্তি থাকার কারণে এখন দেশের কোনো হাসপাতালে কিডনি কিনে সংযোজন করা খুবই কঠিন। তবে 10 বছর আগেও পরিস্থিতি এমন ছিল না। তখন সরকারি নয় বেসরকারি হাসপাতালগুলোতেও কিডনি সংযোজন বাড়ছিল। কিন্তু জয়পুরহাটের কালাই উপজেলায় কয়েকটি গ্রামের মানুষের টাকার বিনিময়ে ঢাকায় এসে কিডনি বিক্রি করার খবরে প্রশাসন তখন ব্যাপক অভিযান চালিয়েছিল। অনেকেই আমরা আতঙ্কিত হয়েছিলাম কালের ঘটনার পরে যে আমরা তো কোনোভাবে ওরকম লাভবান হইনি। আমরা কিডনি সংযোজন করতে গিয়ে এই থানা পুলিশের মধ্যে যাব কেন? সে সময় কিডনি সংযোজন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এতে কি বন্ধ হয়েছে কিডনি বিক্রি? উত্তর জানতে আমরা যাচ্ছি জয়পুরহাটের কালাই উপজেলায়, যেখান থেকে কিডনি বিক্রির খবর বড় হয়ে এসেছিল। কালাইতে এখনো বন্ধ হয়নি কিডনি বেচাকেনা। আমার নিজের কিডনিটাও আমি বিক্রি করে দিছি। কেন? দেখবেন বিরতির পর।
এটি ভারত সীমান্তবর্তী জেলা জয়পুরহাট। পথ ধরে যে গ্রামে যাই, যাকেই জিজ্ঞাসা করি উত্তর একই। কিডনি বিক্রি কি অবস্থা এখানে? আগের থেকে অনেক কমে গেছে। 10 বছর আগে এই ভেরেন্ডি গ্রামে যারা কিডনি বিক্রি করেছিলেন তাদের একজনের সাথেও দেখা হয় আমাদের, কিন্তু ক্যামেরার সামনে তারও একই কথা। চেয়ারম্যান সাহেব নিজে হাত জোর করে বলেছে যে তোমরা যেন এই ধরনের আর কাজ করো না, তার কারণ আমার মান সম্মানের ব্যাপার, তোমরা যেন এই ধরনের কাজ করো না। বিধায় আমাদের ইউনিয়নের তো মনে হয় আমার জানা মতে আর কোনো এই ধরনের কাজ হয়নি, আমার জানা মতে বাবু। আর এবার ক্যামেরা দূরে রেখে বাজারের একটি আড্ডায় যোগ দেই আমরা। আলাপের এক পর্যায়ে কিডনি বিক্রির প্রসঙ্গ তুলতেই শোনা যায় এমন কথা, কিডনি বিক্রি করে এখানে না এখন কি বিক্রি করে? এখনো বেশি, আরো বেশি। কেন? আইন হলো আল্লাহ দিবে না, এখন আরো বেশি দাও। আসলেই কি তাই? গত 1 বছরে কারা কারা বিক্রি করেছে তাদের নাম জানতে চাই। লাইনে উঠেছে পার করে লেখা আছে, ওখানে ইন্ডিয়া পার করে লেখা আছে। আমি ওখানে থাকাটা বেশি ভালো। কোন গ্রামের এটা? আমরা পেয়ে যাই এমন দুজনের নাম যারা এখন কিডনি বিক্রি করতে ভারতে গিয়েছেন। আরো কিছু নাম পাই নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তির কাছ থেকেও। কতজন এরকম দিচ্ছে এই গত 1-2 বছরে? 10 থেকে 12 জন তো হবে। গ্রামের ভিতরে যাচ্ছি আমরা এমন একজনের খোঁজে যিনি বাজারের দোকান বন্ধ করে 1.5 মাস ধরে নিখোঁজ। কথা হয় সেই ব্যক্তির স্ত্রীর সাথে। উনি আছেন? না, উনি কোথায় গেছে? ভারতে গেছে। কি জন্য? কাজের জন্য। কবে গিয়েছে উনি? এই 1.5 মাসের লাগানো হচ্ছে। গ্রাম থেকে এরকম উধাও হয়ে যাওয়া মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। উদয়পুর মাত্রা ইউনিয়নের কয়েকটি গ্রামে কাজের খোঁজে গ্রাম থেকে হঠাৎ হারিয়ে যাওয়া মানুষের খোঁজ করি আমরা। কই গেছে? আমরা শুনলাম যে কিডনি বিক্রি করছে। কি বলবো, এরা ঢাকায় যে থাকে ওই জন্য মানুষ সবাই তাই বলতেছে। কিডনি বিক্রি ঠেকাতে কালাইয়ের পথে ঘাটে এমন সতর্ক বার্তা চোখে পড়বে। আমরা এই বৈরাগীর হাট বাজারে এসে অনেকের সাথে কথা বলেছি, জেনেছি এখানে প্রশাসন বেশ কয়েকটি সভা করেছে। তাদের উদ্দেশ্য একটাই, অভাবের তাড়নায় কেউ যাতে কিডনি বিক্রি না করে। তবে আমরা গ্রামে ঘুরে গ্রামবাসীর সাথে কথা বলে জেনেছি এখানে অভাব এখনো কাটেনি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সাব্বির। মাত্র 13 বছর বয়সী ব্রেন টিউমারে আক্রান্ত সে। তেলিহার গ্রামের এই পরিবারটি অপেক্ষার প্রহর গুনছে কখন শিশুটি জেগে উঠবে। নিন্নায় ঘুম নাই, শরীর কি হয়ে গেছে। ঢাকায় নিয়ে সাব্বিরকে অপারেশনও করা হয়েছে। তারপর কিছুদিন ভালো ছিল, কিন্তু হঠাৎ করেই একদিন অসুস্থ হয়ে পড়ে সে। চিকিৎসা আর করবা পারিনি। কেন? টাকা পয়সা নেই, কি দিয়া লিয়া যাব? গেলে 10,000 20,000 টাকার দরকার। এত টাকা আর কোথায় পাবো বাবা? কি করে এই বাচ্চাটাকে ভালো করবো? কেন এইভাবে থাকতে তোর অবস্থা আরো খারাপ হয়ে যাবে না? খারাপ তো হয়েছে বাবা, বুদ্ধি নাই, আর কি বুদ্ধি করি বাবা? মনোয়ারা তখনও জানেন না তার ছেলে সাব্বিরের বাবা একমাত্র সন্তানকে বাঁচাতে নিজের একটি কিডনি বিক্রি করে দিয়েছেন। গরু বাছুর হাঁস মুরগি যা আছে আমার বছর 2টা পর্যন্ত বিক্রি করেও আমি ছেলের চিকিৎসা সুফল আনতে পারিনি। আমার নিজের কিডনিটাও আমি বিক্রি করে দিছি। এই কিডনি যে বিক্রি করছেন বাসায় কেউ জানে না? আমার এখানে বাসায় কেউ জানে? আমি তো একমাত্র ছেলে, আমার মা তো কখনো চাইবে না যে আমার ছেলে কিডনি বিক্রি করে আসুক, বা কোনো মাই চাইবে না, কোনো বাপ মা। কিন্তু আমার ছেলের মুখের দিকে থাকে, আমার ছেলের অবস্থানের শিকারত হয় আমি আমার নিজের জীবনকে ত্যাগ করছি। যে একটা কিডনি দিলে ডাক্তাররা বলে যে একটা কিডনি দিলে মানুষ সচলভাবে চলতে পারে। ইনশাল্লাহ হয়তো কয়েক মাস আগে গোপনে দালালের মাধ্যমে কিডনিটি বিক্রি করে মনোয়ার। 3 লাখ টাকার চুক্তি হলেও শেষ পর্যন্ত মনোয়ার পেয়েছিলেন 2.5 লাখ টাকা। কিডনি দেওয়ার জন্য রোগীর সাথে রক্তের গ্রুপ এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করা হয় ঢাকার একটি হাসপাতালে।
বাকিটা শোনা যাক মনোয়ারের মুখ থেকে। তারপরে এর পরীক্ষা টরীক্ষা হলে পরে নিরীক্ষা হওয়ার পর আমার ওরা পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়া নিয়ে যায়, কলিকাতায় নিয়ে যায়। দেবী সেটি একটা হাসপাতাল নাম আছে, ওই দেবী সেটি প্রতীক নামে এক ডাক্তার আছে, উনি অপারেশন। প্রতীক দাস? হ্যাঁ, প্রতীক দাস। কলকাতার ওই যে আনন্দ ঠাকুর হসপিটাল, হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর, ওখানে অপারেশন হয়। কতদিন থাকতে হয়েছে আপনার ওখানে? আমার 90 দিন থাকা লাগছে। ওই দেশের কোর্ট করা লাগছে, ওই দেশের স্বাস্থ্য ভ্রমণ করা লাগছে। তারপর আমার অপারেশনের। আপনার কি বানিয়েছিল? ওটা আমার ভাগ্নে বানাছিল, মামা ভাগ্নের সম্পর্ক। কালাইয়ে আমরা এমন আরো কয়েকজনকে খুঁজে পাই যারা গত 2-1 বছরের মধ্যে তাদের কিডনি বিক্রি করেছেন। ওখানে যাতে অনেক মিথ্যা কথা বলা লাগে, যে হাসপাতালে যে আমরা যে কাজটা করি মিথ্যা কথা বলা লাগে, যে আমার এটা আপন খালাম্মা হয় বা আপন কেউ রক্ত সম্পর্ক আছে। এদের বেশিরভাগই কিডনি প্রতিস্থাপনের অপারেশন করাতে দালালরা ভারত নিয়ে যায়। জেল জরিমানার ভয়ে তাদের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। কত টাকা দিছে তারা? 4 লাখ টাকা। 4 লাখ টাকা? কোনো ঝামেলা করে নাই? না। কিন্তু এখান থেকে যে অনেকে নেয়, এটা কিভাবে? এই যে দালালের মাধ্যমে? দালাল তো এখানে নেয়, দালাল আর তোমার ঢাকাতে বেশি পায়। আমরাও গ্রাম ঘুরে জামিনে থাকা সেই সব দালালদের কোনো খোঁজ পাইনি। ফিরছি ঢাকায়, তবে সাথে নিয়ে যাচ্ছি দালাল চক্রের বেশ কিছু নাম ঠিকানা। তাদেরও দৃশ্যপটে আনতে চাই আমরা। কিডনি বেচাকেনা আন্তর্জাতিক চক্রের সন্ধান পাই আমরা। কারা কিভাবে করছে দেখবেন বিরতির পর। জয়পুরহাটের কালাই থেকে পাওয়া সূত্র ধরে আমরা পৌঁছাই রাজধানীর বনানীতে। ক্রেতা সেজে যোগাযোগ করি কিডনি বেচাকেনা চক্রের মাঠ পর্যায়ের এই প্রতিনিধির সাথে। এগুলো পান কোথায়? এই ডোনার আছে? কলেজ পড়ুয়া মেয়েটি কিডনি কিনতে চায় এমন রোগী খুঁজে আনে। গত 2 বছর ধরে সে এই কাজ করছে। অপ্রাপ্ত বয়স্ক হবার কারণে তার চেহারা আমরা দেখাচ্ছি না। আপনি কি একটু কনফার্ম হয়ে দিবেন কিনা যে ও পজিটিভ আছে কিনা? মানে এত কালেকশন আছে আপনাদের? যে প্রতিষ্ঠানের হয়ে মেয়েটি কাজ করে এবার সেটির খোঁজে আমরা পৌঁছাই উত্তরা 9 নম্বর সেক্টরে। ডক্টরল্যান্ড ইন্টারন্যাশনাল নামের এই প্রতিষ্ঠান কাগজে কলমে উন্নত চিকিৎসার নামে বিদেশে রোগী পাঠায়, কিন্তু আড়ালে মূল ব্যবসা মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ বেচা কেনা করা। প্রতিষ্ঠানটির কর্ণধর ওসমান আরাবি। এখন আমার পেশেন্ট আছে, মাসে আমার 3টা শোনেন, আমার বাংলাদেশে, আমার ইন্ডিয়াতে, আমরা প্র্যাকটিক্যালি ইন্টারন্যাশনালি কাজ করি। হ্যাঁ, আমাদের কিছু ব্রাঞ্চ হচ্ছে, যেমন ধরুন আমাদের সৌদিতে ব্রাঞ্চ হচ্ছে, রাশিয়াতে আমাদের ব্রাঞ্চ হচ্ছে, এবং আমরা যেটা করি আমরা প্র্যাকটিক্যালি যেগুলো হয় আমরা ফোকাস করি হাসপাতালগুলোতে। হ্যাঁ, ওদের সাথে আমাদের এমনিও থাকে। তাদের এই অবৈধ ব্যবসার নেটওয়ার্ক এত বড় যে তারা এখন বাংলাদেশ থেকে ডোনার নিয়ে কিডনি বিক্রি করে দিচ্ছে বিদেশি ক্রেতার কাছে। আমাদেরও সম্ভাব্য ক্রেতা ভেবে অকপটে সব তুলে ধরেন তারা। বিদেশি কোন দেশে পরিবেছে? আফ্রিকান ডোনার, মানে ওনাকে দিয়েছেন এই আফ্রিকান পেশেন্টকে? যে পেশেন্টটাকে দেখালাম না, এটা আমার একটা পেশেন্ট। কি কিডনি ইয়ে করেছে? ডোনার কি বাংলাদেশি ছিল? হ্যাঁ, ওই যে মেয়েটা। এটাও একটা পেশেন্ট জাপানি। ওরা আসে বাংলাদেশে, এসে ওরা কিন্তু আপনার থাকে 5 স্টার হোটেলগুলোতে। হ্যাঁ, বাংলাদেশে তো 5 স্টার না, 4 স্টার হোটেলগুলোতে থাকে। ফর্মটা যখনই কমপ্লিট হয়ে যায় যে ও কিন্তু ইন্ডিয়াতে চলে যায়, আমরা পেশেন্টকে ইন্ডিয়াতে পাঠাই। অবৈধ উপায়ে কিডনি বেচাকেনার সাথে জড়িত এরকম বেশ কয়েকজন এজেন্টকে আমরা খুঁজে বের করি। তারা শুধু ডোনারই জোগাড় করে দেয় না, ডোনারকে রোগীর আত্মীয় বানাতে টাকার বিনিময়ে অন্তত 7 ধরনের ভুয়া কাগজপত্র তৈরি করে তারপর ভারতে পাঠিয়ে সার্জারির সব বন্দোবস্ত করেন। তেমনই এক এজেন্ট হাসান মাহমুদ হিমু।
একটা বাংলাদেশের বাংলাদেশের যে আমাদের ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি, এখানে যে আপনাকে ওই কনসেন্ট পেপার করে নিতে হবে, রিলেটিভ পাড়া নেবেন, নিলে তখন ওখানে জমা দিন হাইকমিশন ভেরিফাই করবে, ভেরিফাই করে এনওসি দিবে। ইন্ডিয়া গভর্নমেন্ট আপনার ভেরিফাই করবে না, গভর্নমেন্ট আপনার হাইকমিশনে এনওসি দেখবে। হাইকমিশন এনওসি দেওয়া মানে হচ্ছে ইউর রিলেটিভ। ওসমান আরবির টেবিলে এক রোগীর জন্য তৈরি করা তেমনই এক সেট কাগজ আমরা দেখতে পাই। এখানে একজন কিডনি বিক্রেতাকে রোগীর আত্মীয় বানানো হয়েছে। আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এমনকি বাংলাদেশ দূতাবাসের এনওসিও দেখেছি আমরা সেখানে। এভরিথিং আমরা আপনাদেরকে করে দেব, যে জন্য এটা আপনি যদি বলেন যে ইললিগাল নাই, ব্যাপারটা ইললিগাল না, ব্যাপারটা লিগাল। যখন আমি আপনাকে ডকুমেন্টগুলো প্রোভাইড করে দিচ্ছি তখন ব্যাপারটা লিগাল। এগুলো তো আইন অনুযায়ী ঠিক থাকবে না, কিন্তু মানে এগুলো কি টাকা দিয়ে ম্যানেজ হবে? রাইট। আইন সংশোধন হবার পরও এভাবে সম্পর্কহীন ডোনার থেকে ভারতে গিয়ে কিডনি সংযোজন করছেন দেশের রোগীরা, এবং তাদের সংখ্যা অনেক। এই কথা ভালোভাবেই জানেন ডাক্তার হারুনুর রশিদ। তিনি দেশে কিডনি চিকিৎসার প্রতিক্রিয়া, 40 বছরের অভিজ্ঞতা তার। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল অনেক লস হয়ে যাচ্ছে, ইকোনমিক্যালি লস হয়ে যাচ্ছে, রোগীদের মধ্যে অনৈতিক কাজ রোগীদের মধ্যে বেড়ে যাচ্ছে। তারাও মনে করছে যে আমি জীবন বাঁচালাম, কিন্তু একটা ট্রেডিং করে নিলাম। এই যে অর্গান ট্রেডিং, এই ট্রেডিংকে যে ডোনারটা, তাকে সে তো ফলো আপ করতে ইন্ডিয়া যাচ্ছে না, আমাদের কাছে আসছে না, তার আলটিমেট কি রেজাল্ট আমরাও তো জানতে পারছি না। আমরা তো বলছিলাম যে কলকাতা, কিন্তু দিল্লি এজেন্টরাও এসব রোগী কিংবা ডোনারের দায়িত্ব নেয় না। আমরা তাদের কাছে জানতে চাই কত টাকার বিনিময়ে তারা ভারতে কিডনি সংযোজন করে থাকে। বিভিন্ন ধরনের প্যাকেজ দেখায় তারা, গড়ে 25 লাখ টাকা করে নেয় রোগী প্রতি। এবং ডায়মন্ড প্যাকেজের মধ্যে যদি হয় আপনার কলকাতাতে 31,50,000, আর দিল্লি যদি হয় জেপিতে 32 লাখ। এই টাকা থেকে দাতা বা ডোনারের ভাগ্যে জোটে 3 লাখ, তবে সেই টাকাও অনেক সময় পান না ডোনার। বলা হয় যে ডোনারদের 2-3 লাখ টাকা দেওয়া হয়। 3 লাখ না, আমি বলি আমি যদি ডোনারকে 5 টাকা দিয়েও ম্যানেজ করতে পারি, টোটালি ডিপেন্ড অন মি। আমার ব্যাপার, হ্যাঁ, এটা আপনার ব্যাপার না। আপনাকে যে ডোনার কোনো বলবেও না যে ভাই আমার কাছ থেকে 5 টাকা নিচ্ছে, আপনার কাছ থেকে 32 লাখ টাকা নিচ্ছে, ব্যাপারটা আমার। এভাবে কিডনির দাতা এবং গ্রহীতার অসহায়ত্বের সুযোগটি নিচ্ছে মানব অঙ্গ পাচারের আন্তর্জাতিক চক্র। বৈধ উপায়ে দেশে যে সার্জারি করতে মাত্র 3 লাখ টাকা লাগে, ভারতে গিয়ে তা করাতে রোগীদের খরচ হচ্ছে 10 গুণেরও বেশি টাকা। আর এই টাকার বড় একটি অংশই চলে যাচ্ছে দালালদের পকেটে। দালাল কিংবা এজেন্টের এই দৌরাত্ম্য বন্ধ করতে আইন সংশোধনের জন্য দীর্ঘদিন ধরে সরব গণস্বাস্থ্য হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এখন তিনি নিজেই এই আইনের জটিলতায় পড়েছেন। তার 2টি কিডনি নষ্ট, বেঁচে আছেন ডায়ালিসিস নিয়ে। আমার ভাই বোনের মধ্যে খুঁজেছি, তাদের মধ্যে মিলে না, আমার পাওয়া যাচ্ছে না। না, আমি তো অন্যের মতো আইন ভাঙবো না। আইন সংশোধন না হলে তো স্যার আপনি পাচ্ছি না, ওইটাই তো আমার মুশকিল হয়েছে। আজকে আইন সংশোধন যদি হলে বহু লোক আমাকে এসে বলে যে স্যার আপনারা আমার কিডনিটা নেন না, আপনি আমাদের আইনে তো অ্যালাউ করে না। এই আইনে অ্যালাউ না করার কারণে বাংলাদেশে তো অনেক রোগী হলে ভয়ানক ক্ষতি হচ্ছে। এই আইনটা না বদলানোর ফলে একমাত্র আমি দেখালাম প্রতি বছর ইন্ডিয়াতেই অন্তত 1000 লোক কিডনি ট্রান্সপ্লান্ট করে। বিশ্বের কম বেশি সব দেশই এই সমস্যা আছে, তবে এই সংকট প্রায় সমাধান করে ফেলেছে ইরান। তারা কিডনি বেচাকেনা বৈধ করে দিয়েছে সরকারি একটি সংস্থার মাধ্যমে। সেখানে যে কেউ চাইলে তার কিডনি বিক্রি করতে পারেন। রোগী ও সরকার মিলে এই খরচ বহন করে। ইরানিয়ানরা খুবই হ্যাপি। ইরানিয়ানরা বলছে আমাদের ওয়েটিং লিস্ট বলতে তেমন নাই, সাকসেস অফ অর্গান ট্রান্সপ্লান্টেশন খুব ভালো। তারা ইস্তাম্বুল ডিক্লারেশনের সাথেও খুব একমত হতে চায় না। তারা বলছে আমাদের রোগীদের জীবন বাঁচানোর জন্য আমাদেরকে এটা করতে হচ্ছে, এখানে কোনো কেনা বেচা বা ব্যবসা বাণিজ্য তো হচ্ছে না। নিজে ভুক্তভোগী হয়ে একই কথা বলছিলেন ডাক্তার জাফরুল্লাহ। তিনি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই সমস্যার সমাধান চাইছেন মৃত্যু পথযাত্রী রোগীদের স্বার্থে। 300 কোটি টাকা ইন্ডিয়াতে যাচ্ছে, আর ওতে আমরা যে কথাটা বলছি তাতে গভর্নমেন্টের এই 10,000 কিডনির জন্য গভর্নমেন্টের প্রত্যেককে যদি 5 লাখ টাকা পুরস্কৃত করে, যেই দেবে তাতে খরচ হবে 500 কোটি টাকা। তো এইটা আইনটা বদলানো দরকার।
আইন তো জনগণের জন্য, জনগণকে বাঁচানোর জন্য, জনগণের উপকার করার জন্য, জনগণকে কষ্ট দেওয়ার জন্য তো আইন হবে না। আমাদের রোগীরা এই প্রশ্ন আমাদের করে যে ডাক্তার সাহেব আমার তো কেউ নাই, আমরা কি তাহলে বাঁচার অধিকার নেই? এই প্রশ্নটা আমাদের রোগীরা আমাদের করে। আমরা সবসময় ভালো উত্তর দিতে পারি না, এটা আমি স্বীকার করব। একটি কিডনির প্রতীক্ষায় থাকা এই মানুষগুলো দিনের পর দিন এমন ডায়ালিসিস নিতে গিয়ে একসময় সম্বলহীন হয়ে পড়েন। কেউ কেউ তখন বাধ্য হন ডায়ালিসিস নেওয়া বন্ধ করতে। গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষণা বলছে প্রতি বছর এমন 10,000 রোগীকে বাঁচাতে কিডনি সংযোজন করা দরকার। এর মধ্যে মাত্র 1000 খানেক সচ্ছল রোগী ডোনার জোগাড় করে যান ভারতে। বাকি যাদের কোনো উপায় নেই তাদের প্রতি মুহূর্ত কাটে নুসরাতের মতো অসহায় অপেক্ষায়, বেঁচে থাকার প্রবল আকুতি নিয়ে। মনে চায় তখন একটু বাঁচতে, আসলে যে আরো কিছুদিন যদি বাঁচা যাইতো। হ্যাঁ, এমন ডোনার কেউ পাচ্ছি না, আসলে কেউ আগে আসতেছে না। আর আর্থিক অবস্থাও তো ভালো না যে মানে এক জায়গা থেকে কিনে ইন্ডিয়া যে চেঞ্জ করে আসলাম।